কয়েকদিন আগে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটে একটা মজার লেখা পড়তেছিলাম। আসম ও ফেরদৌস নামে একজন সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, তার লেখা। ও সে ওই লেখাতে কয়েকজন বিজ্ঞানীর রেফারেন্স দিয়ে ওখানে লিখছে যে জলে বসবাস করা সব প্রাণী মাছ না। অ্যাকচুয়ালি তার দাবি হচ্ছে যে জলে বসবাস করা কোনো প্রাণী মাছ নাও হইতে পারে। আমরা তো জানি যে জলে বসবাস করলেও তিমি বা ডলফিন মাছ না। সেই সূত্র ধরে আসামা ফেরদৌস সেখানে লিখছে যে ক্রিকেট দলের হয়ে খেললেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটসম্যান কিনা এটা নিয়ে তার সন্দেহ আছে। তো আমার এটা পড়ে যে দুঃখ পাওয়ার কথা ছিল, সেই দুঃখ না পেয়ে আমি দীর্ঘ সময় ধরে হাসছি। তো আমি মোটামুটি নিশ্চিত যে উনিও আসলে খুব মজা করতে কথাটা লিখছেন, কিন্তু দুঃখ ভরে সেই কথাটাই দেখছেন আমি থাম্বনেইলে তুলে আনছি। অ্যাকচুয়ালি এখন বাংলাদেশ দলটা যে টেস্ট খেলতেছে, বাকি দুই ফরম্যাটের কথা আলাদা, কিন্তু শুধু টেস্টের কথা যদি বলেন, যেটা আসলে আপনার টেকনিক, মেন্টাল স্ট্রেংথ এবং আপনার প্রস্তুতি, এই ব্যাপারগুলোর চরম পরীক্ষা, সেই জায়গাটায় আমরা এমন ব্যাটিং করতেছি, স্পেশালি আমাদের টপ অর্ডার এমন ব্যাটিং করতেছে যে মাঝে মাঝে আমাদেরও মনে হচ্ছে যে এরা নামে ক্রিকেটার হলেও এরা আসলে ব্যাটসম্যান না। এদের ব্যাটসম্যান কোনো বেসিক ব্যাপারই এদের মধ্যে নাই। তো সেই জিনিসটা আপনারা গত বেশ কিছুকাল ধরে দেখতেছেন। সমালোচনা করতে করতে আমাদের যারা নিয়মিত সাংবাদিক তারা ক্লান্ত হয়ে গেছেন, সমালোচকরাও ক্লান্ত হয়ে গেছেন। আমার যেহেতু আসলে ওই রকম কোনো দায়ভার নাই রেগুলার একটা বিষয় নিয়ে কথা বলার, চলমান ম্যাচের মধ্যেও আমি ফুটবল নিয়ে কথা বলি, ফলে আমি এই জায়গা থেকে একটু মুক্ত, যে আমাকে আসলে এত বেশি সমালোচনা করতে হয় না। তো আজকে আমিও আসলে ঠিক সমালোচনা করব না, আমি একটু বলবো যে আসলে ক্রাইসিসটা কোন কোন জায়গায়। আমি অনেক ঘেটে ঘুটে অনেক পণ্ডিতজনের সঙ্গে কথা বলে এবং নিজের এই বোকা চোখে যা দেখি সেটা দিয়ে আমার কাছে মনে হয়েছে তিনটা খুব ভাইটাল পয়েন্ট আছে, খুবই ভাইটাল তিনটা পয়েন্ট আছে, যে তিনটা পয়েন্ট আসলে অ্যাকচুয়ালি এদের সব প্রবলেমরে কাভার করে। এই তিনটা পয়েন্ট সলভ না করতে পারলে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে, আমাদের ক্রিকেটের জন্য। সেই তিনটা পয়েন্ট নিয়েই আসলে আজকে কথা বলবো, যদিও আজকে শুধু টেস্ট নিয়ে আলাপ করব, কিন্তু রিয়েলিটি হচ্ছে সব ফরম্যাটেই আমাদের ব্যাটিং অত্যন্ত পুয়ার। টি-20-তে আমরা ওয়ানডের মতো ব্যাট করি, ওয়ানডেতে মাঝে তো কয়েক বছর খুব ভালো করছিলাম। ওয়ানডেতে অত বেশি টেকনিক্যাল পরীক্ষা হয় না। আমি সবসময় বলি যে টি-20 আর টেস্ট হচ্ছে স্কিলের আসল পরীক্ষা। সেটা কেন বলি প্রয়োজনে আমি একদিন আপনাদের একটু ব্যাখ্যা করে শোনাবো। কিন্তু ওয়ানডে আসলে স্কিলের দিক থেকে পেছানো একটা খেলা, অত বেশি স্কিলের পরীক্ষা দেওয়া লাগে না। সেই জায়গাটাও আমরা এখন ভালো করতেছি না, সেই ফরম্যাটেও আমরা ভালো ব্যাটিং করতে পারতেছি না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে বসে আছি। তো যাই হোক, আজকে ওয়ানডে বা টি-20 নিয়ে না বলি, টেস্ট নিয়ে বলি। আপনারা জানেন যে বাংলাদেশ অলমোস্ট গত 2-3 বছর ধরে যাচ্ছে তাই ব্যাটিং করতেছে টেস্টে, যাচ্ছে তাই। এখন কেউ ভাবতে পারেন যে এর মাঝখানে বাংলাদেশ তাহলে পাকিস্তানের হোয়াইট ওয়াশ করলো কীভাবে। অ্যাকচুয়ালি ওখানে একটা বিশাল ফাঁকি আছে। সেটা আগে একদিন বোধহয় একটা কন্টেন্টে আমি একেবারে পরিসংখ্যান বের করে দেখাইছিলাম যে ফাঁকিটা কেমন। পাকিস্তানেও আমরা ওই 26 রানে 6 উইকেট হারাইছিলাম, ওইটাই ছিল সিনারিও। রেগুলার টপ অর্ডার ফেল করছে, কোনো দিন 6-7 নাম্বার থেকে বা সর্বোচ্চ 5-এ মুশফিকের কাছ থেকে রান আসাতে আমরা ওই ম্যাচগুলো বেঁচে গেছি। লিটন, মিরাজ, মুশফিক এরাই মূলত রান করে আমাদের উদ্ধার করছে। টপ অর্ডার আমাদের টপ এবং টপ মিডল, এই জায়গা থেকে আমরা গত 2-3 বছর কোনো রান পাই না। খুব রেয়ার কিছু ব্যতিক্রম দেখা যায়, যে হঠাৎ করে ঘুম ভেঙে 2 বছর বাদে একটা 80 রানের ইনিংস খেলছেন শান্ত। ওই একই রকম ঘুম ভেঙে সাদমান একটা ইনিংস খেলেন, জাকির একটা ইনিংস খেলেন। মাঝে মনে হচ্ছিল জাকির সেকেন্ড ইনিংস পাইলেই খুব ভালো খেলেন, এখন সেটাও ভুলে গেছেন। মুমিনুল অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ। এখন কথা হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্সগুলো আপনারা জানেন, সিনারিওগুলো আপনারা জানেন, যে মাঝে পাকিস্তানের বিপক্ষে জিতলেও আমরা র্যান্ডম, মানে একবারে ধারাবাহিকভাবে টপ অর্ডার আমাদের ফেল করে যাচ্ছে। আমি ওই যে লাস্ট যে কন্টেন্টটা বানাইছিলাম এই বিষয়ে, সেখানে বোধহয় আপনাদের দেখাইছিলাম যে কতগুলো ইনিংসে এই সময়কালে গত 2 বছরে আমরা 60 রানের কাছাকাছি সময়ে 5 বা 6 উইকেট হারায় ফেলছি, কখনো কখনো 7-8 উইকেটও হারায় ফেলছি। বুঝতেই পারতেছেন যে টেস্টে আমরা কত নিয়মিত ফেল করতেছি, মিজারেবলি ফেল করতেছি। এখন কথা হচ্ছে এটা কেন। এখানে তিনটা জিনিস, ওই যে আগেই বলছি যে তিনটা পয়েন্ট কথা বলবো। আমি তো নিজে বিশেষজ্ঞ না, আপনারা জানেন যে টেকনিক্যালি আমি একেবারে মূর্খতর একটা মানুষ। শুধু নিজে খেলা দেখে সেই ভরসায় কথা বলাটা আমার জন্য কঠিন, ফলে আমাকে কিছু বিশেষজ্ঞ মতামত নিতে হয়েছে, পড়তে হয়েছে। গত মাস কয়েকে যেসব বিশেষজ্ঞ, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, তারপরে সারোয়ার ইমরান সহ অনেকের কথাবার্তা
আমাদের পত্রপত্রিকায় ছাপা হয়েছে, সেগুলো একটু পড়লাম, দেখলাম রিপোর্টাররা কীভাবে দেখতেছেন। সবাই যে এই 3টা পয়েন্ট নিয়ে একসঙ্গে আলোচনা করছেন তা না, কেউ এটা বলছেন, কেউ ওটা বলছেন, আবার আমি দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তো দেখলাম ঘুরে ফিরে এই 3টা পয়েন্টের মধ্যে সবাই ঘুরতেছেন। প্রথম পয়েন্ট কি, একবারে প্রথম পয়েন্টটা হচ্ছে বেসিক এবং দিন দুনিয়ার যে কেউ চোখ বুঝে এটা বুঝতে পারবে। যদিও টিভিতে একটু দেখতে হবে, তাইলে বোঝা যাবে, চোখ বুঝে থাকলে বোঝা যাবে না, কিন্তু আসলে ব্যাপারটা যে একদম বাচ্চা ছেলেও বুঝতে পারবে। প্রথম প্রবলেমটা হচ্ছে টেকনিক। আমাদের এদের টেকনিক আরও ভালো করে বললে খুবই পুয়ার স্কিল, খুবই পুয়ার স্কিল নিয়ে আমাদের এই বর্তমান টেস্ট টিমটা টেস্ট খেলতেছে। সেই পুয়ার স্কিলটা কীরকম, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই। যে ইনিংসের শুরুতে কম বেশি একেবারে আমাদের চিটাগাং বা ঢাকার মতো লাস্ট যে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে খেললাম ওরকম ফ্ল্যাট উইকেট ছাড়া শুরুতে কম বেশি বল মুভ করবে পৃথিবীর যে কোনো জায়গায়। এই ওয়েস্ট ইন্ডিজের উইকেটে আমরা বলতেছি ব্যাটিং সহায়ক, তারপরেও এখানে কিন্তু ইনিংসের শুরুতে মানে ম্যাচের শুরুর ইনিংসের শুরুতে বল একটু মুভ করে, বা ওয়েস্ট ইন্ডিজে এই টেস্টে দেখলাম যে মুভমেন্ট কম বেশি আছেই। এই মুভমেন্টে একটা বিরাট ফেসাদে পড়ে যাচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে যে যখনই বল ঢুকতেছে বের হয়ে যাওয়া বলে খোঁচা দিয়েও 2-4 জন আউট হচ্ছে। তার চেয়েও বিভৎস যে দৃশ্য সেটা হচ্ছে যে ইনকামিং ডেলিভারিতে অলমোস্ট এভরি ব্যাটসম্যান একবারে মুশফিকের আগ পর্যন্ত যারা ব্যাট করে ইনক্লুডিং মুমিনুল, বাকি কয়জন তো জুনিয়র, মুমিনুল সহ বাকি কয়জন ইনকামিং ডেলিভারিতে ব্যাট প্যাডের মাঝখানে বিরাট ফাঁক থেকে যাচ্ছে, কারো কারো ইনসাইড এজ হচ্ছে, কেউ সরাসরি বোল্ড হয়ে যাচ্ছে। সোজা কথায় বল মুভ করলে তাদের স্কিল একেবারে নগ্ন হয়ে ধরা পড়তেছে যে এরা এই ধরনের বল খেলতে পারে না। প্রবলেমটা শুধু এই একটা স্কিলে না, এটা উদাহরণ হিসাবে সামনে আনলাম। এরপরে আপনারা দেখবেন যে বিশেষজ্ঞরা বলতেছেন যে তারা বেশিরভাগই ব্যাকফুটে ওয়েট ব্যালেন্স করতে পারতেছে না। তারপরে কাভার ড্রাইভ করার সময় মানে আপনি যখন সামনে খেলতেছেন, সামনে খেলার সময় ফ্রন্ট ফুটে ব্যালেন্সটা কী হবে সেটা করতে পারতেছে না। অলমোস্ট এভরি সিঙ্গেল স্কিলে তাদের ঘাটতি আছে, যে জন্য দেখা যায় ফ্ল্যাটার ট্রাক যেখানে বল মুভও করে না, টার্নও করে না, সেখানেও আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে গণহারে গিয়ে মারতে গিয়ে আউট হয়ে আসি। এটা শুধু অনেকে ভাবেন খামখেয়ালি করতেছে অমুক তমুক, বেসিক্যালি এদের স্কিল বলে কিছু নাই। এই দেখেন, এই কথাটা বললে আপনারা খুব রাগ হবেন যে এরা তো জুনিয়র লেভেলে বিভিন্ন সাকসেস পেয়ে আসছে, সাদমান, জাকির, আমাদের শান্ত, এরা টপ লেভেলে যারা খেলতেছে, এরা কিন্তু কেউ লঙ্গার ভার্সন ক্রিকেটে পরীক্ষিত না, পরীক্ষিত হয়ে এখানে আসে নাই। মানে আপনি ইন্টারন্যাশনালি লঙ্গার ভার্সনের যে স্ট্যান্ডার্ড সেখানে পরীক্ষিত হয়ে আসেনি। আমাদের ঘরোয়া ক্রিকেট যেটা কথা একটু পরে বলবো, এখানে তারা কিছু টুকটাক ইনিংস খেলছে যেটা খেলতে আসলে স্কিল লাগে না, স্কিল ছাড়াই ওটা পাস করে আসছে। এই স্কিলের দুর্বলতার সমাধান কি বা কেন হয় এটা একটু আমরা লাস্ট পয়েন্টটা যখন বলবো তখন বললে সুবিধা হবে, কারণ ওই দুটো পয়েন্ট একেবারে পরস্পরের সঙ্গে নিবেদিত। ফলে আমরা বুঝলাম প্রথম কথা হচ্ছে যে আমাদের টপ 4-এর মারাত্মক স্কিল ঘাটতি আছে। এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখা উচিত যে অনেক সময় দেখা যায় যে স্কিলে ঘাটতি থাকলেও হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং পাওয়ার দিয়ে ব্যাটসম্যানরা উতরে যায়। আমরা টেস্টেও বীরেন্দর সেবক 2টা ট্রিপল সেঞ্চুরি করছে, ম্যাথু হেডেন ট্রিপল সেঞ্চুরি করছে, সনৎ জয়সূরিয়া ট্রিপল সেঞ্চুরি করছে। এরকম ব্যাটসম্যান দিন দুনিয়ায় অনেক আপনি খুঁজে পাবেন যারা টেকনিক্যালি অত সাউন্ড না। অনেকে তো এর ভিতরে টেকনিক্যালি একদমই কিছু না, মানে আমাদের এই সাদমানদের ক্লাসের, কিন্তু তাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুব মারাত্মক, ওই কম্বিনেশন দিয়ে উতরে যায়। আবার কেউ কেউ ম্যাথু এডেনের মতো বা ক্রিস গেইলের মতো প্রচণ্ড শক্তি দিয়ে ওইটা উতরে যায়। ফলে এই জিনিসটাও আমাদের কারণে, যেমন আমি উদাহরণ হিসাবে বলতে পারি আমাদের তামিম পেস বোলিংয়ের এই মুভমেন্টের এগেনস্টে ওয়ান অফ দি বেস্ট স্কিল্ড ব্যাটসম্যান আমাদের হিস্ট্রি। ফলে ওর ক্ষেত্রে টেকনিক কোনো সমস্যা হয় নাই। আবার সাকিবের ক্ষেত্রে কী হয়েছে, সাকিব টেকনিক্যালি বাংলাদেশের পুয়ারেস্ট ব্যাটসম্যানদের একজন, কোনো সমস্যা নাই, কিন্তু সে স্মার্টেস্ট পৃথিবীর ইতিহাসের স্মার্টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন। ফলে সে তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং ওই স্মার্টনেস দিয়ে ওই টেকনিকের ব্যাপারটা ভুলায় দিছে। বাকি যারা আগে আমাদের টেস্টে সাকসেস পাইছে, মুশফিক বা এরা কিন্তু সবাই মোটামুটি টেস্টে প্রুভেন স্কিল ছিল। এখন আমাদের টপ 4-এর কারোর স্কিলটা নাই। ফলে স্কিলের চ্যাপ্টারটা আমরা বুঝলাম। এবার সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মনস্তত্ত্ব। একবার আমার মনে হচ্ছিল মনস্তত্ত্বের বিষয়টাকে সবার উপরে রাখি, কারণ স্কিলের ঘাটতি বেশি না, মনস্তাত্ত্বিকভাবে তারা বেশি আনফিট ক্রিকেটের জন্য, এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তো আমার কাছে মনে হচ্ছে দুটো আসলে প্রায় সমান গুরুত্বপূর্ণ। যাই হোক, মনস্তাত্ত্বিক আনফিটটা কী, সাইকোলজিক্যাল আনফিটটা কী, সেটা হচ্ছে এটা নিয়ে খুব ভালো বলতেছিলেন এখনকার যে ব্যাটিং কোচ। আমার যদিও তাকে একটু মানে অযোগ্য মনে হয়, সেই আলোচনাও বিভিন্ন সময় করছি, ওই জন্য আরও করা যাবে, কিন্তু ওই লোকটা একটা ভালো কথা বলছে যে ক্রিকেটে ব্যাটিং এই জিনিসটা হচ্ছে অল অ্যাবাউট মেক এ ডিসিশন।
আপনি যখন উইকেটে যান তখন বল রিলিজ পয়েন্ট থেকে বের হয়ে যাওয়ার পরে, বোলারের হাত থেকে বের হয়ে যাওয়ার পরে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনাকে খুব সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়। এখানে অন্তত আপনার 10 ধরনের ডিসিশন নেওয়ার সুযোগ থাকে, কিন্তু তার মধ্যে সঠিক সিদ্ধান্ত আসলে এক বা বড় যে দুটো। এই সঠিক সিদ্ধান্তটা যে নিতে পারে সে ভালো ব্যাটসম্যান, যে নিতে পারে না সে খারাপ ব্যাটসম্যান। বা সবার প্রস্তুতি একই রকম থাকে। উনি যদিও বলতেছেন এদের স্কিল সেটও ভালো, আর যদিও সেই জায়গায় তো শুরুতেই আপত্তি করলাম, কিন্তু উনি বলতেছেন যে এদের মূল প্রবলেম হচ্ছে এই ডিসিশন মেকিংয়ে। যে বলটা যখন হাত থেকে রিলিজ হয়ে যায় তখন কি আমি ডিফেন্সিভ ওয়েতে খেলবো নাকি অ্যাটাকিং ওয়েতে খেলবো, আমি কি ব্যাক ফুটে খেলবো না ফ্রন্ট ফুটে খেলবো, আমি কি অফ সাইডে খেলবো নাকি অন সাইডে খেলবো। এই সময়কালে অ্যাকচুয়ালি আমি বলবো উনি ওনার ওই ইন্টারভিউতে, এটা সম্ভবত ডেলি স্টারকে অথবা টিবিএসকে দেওয়া ইন্টারভিউতে বলছেন। আমি অবশ্য আরও একটু যোগ করি, সেটা হচ্ছে উনি তো রিলিজ পয়েন্ট থেকে বলছেন, আমি বলবো যে অ্যাকচুয়ালি বল পিচ করার পরে যে ফ্র্যাকশন সেকেন্ড ওই সময় ডিসিশনটা মেক করতে হয়। এই ডিসিশন মেকিংয়ে আমাদের ব্যাটসম্যানরা পুয়ারেস্ট। আপনি এমন দৃশ্য প্রায় দেখবেন এবং দেখে আপনি খুব রাগ হন, ফেসবুকে স্ট্যাটাস দেন এবং মনে হয় যে ওরে হাতের কাছে পাইলে ধরে পিটানি দিতাম, ও এই সময় এই শট কেন করলো। দেখা যায় লাঞ্চের ঠিক আগের বল, ওই বলটায় সে একদমই নিরীহ একটা ললিপপ টাইপের বল, সেই বলটায় সে না বুঝে শুনে তুলে দিল আকাশে। আপনার মনে হয় যে ব্যাপারটা খামখেয়ালি করছে, অ্যাকচুয়ালি খামখেয়ালি না, ওই যে স্কিলের ঘাটতি তো আছেই, সেই সঙ্গে হচ্ছে ডিসিশন মেক করার দুর্বলতা। ওই যে তার ম্যাচ রিড করার সমস্যা, তারপরে টাইম বুঝতে না পারা, এইগুলো সব মিলে আসলে ডিসিশন মেক করতে হয়, সেই ডিসিশনটা মেক করতে পারে না। তার মাথায় ওই যে এটা লাঞ্চের আগের বল, কেন এই বলটা এই শটটা করব না, বা এই শটটা কেন অনসাইডে এইভাবে তুলে মারা যাবে না, এই ব্যাপারগুলো মাথার ভিতরে যে কাজ করা, এইগুলো করে না। মানে তারা সাইকোলজিক্যালি খুবই দুর্বল, সাইকোলজিক্যালি একেবারে ত্রুটিপূর্ণ, ক্রিকেট খেলার জন্য উপযুক্ত না। এখন আমরা দুটো দেখেন ভাইটাল পয়েন্ট পেয়ে গেলাম, যে এক হচ্ছে এদের মাইন্ড সেট, মানে সাইকোলজিক্যালি এরা ক্রিকেট খেলার উপযুক্ত না। 2 নাম্বার হচ্ছে তাদের স্কিল সেট টেস্টের টপ 4 হওয়ার যোগ্য না। দুটো পয়েন্ট পাইলাম। এবার 3 নাম্বার পয়েন্টে দেখবেন এই দুটো পয়েন্টের আপনি ইয়েটা পাবেন, উৎসটা পাবেন, যে এই 3 নাম্বার পয়েন্টটা বলে দেবে যে ওই দুটো কেন ঘটছে। সেটা হচ্ছে প্রস্তুতি। এই প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট। এখন প্রস্তুতি বলতে আমাদের ক্রিকেটাররা এবং আমাদের কোচ কি বোঝে জানেন? এটা হয়তো বাধ্য হয়ে বোঝে, যে তাদের তো আসলে আর কিছু করার নাই। কোচরা চাইলেই টপ ক্লাস প্রস্তুতির ব্যবস্থা করতে পারে না। ইয়ে শুধু টাকা দিয়ে এটা হয় না। আবার খেলোয়াড়রাও চাইলেই এটা পারে না। আমরা বলতেছি যে প্রস্তুতি যাচ্ছে তাই, প্রস্তুতি যাচ্ছে তাই। সেই প্রস্তুতিটা কী? নেটের রাত দিন ব্যাট করা? অনেক করে কোচের কথা গেলা? অনেক করে ভিডিও দেখা? অ্যানালিস্টের সঙ্গে বসে বসে প্রতিপক্ষের সম্পর্কে ধারণা নেওয়া? এইগুলোর কি প্রস্তুতি মনে হয়? আমাদের টিম তাই করে, আমাদের টিমের এর বাইরে কোনো প্রস্তুতি নেই। কিন্তু অ্যাকচুয়ালি আপনার টেস্ট ক্রিকেটের প্রস্তুতি হচ্ছে কোয়ালিটি প্রথম শ্রেণীর ক্রিকেট। এই যে স্কিল সেটের দুর্বলতার কথা বললাম শুরুতেই, স্কিল সেটের দুর্বলতাটা এদের এই 23-24 বছর বয়স কারো 30-এর কাছাকাছি কেন থাকবে? এটা তো থাকার কথা না। পৃথিবীর কোনো টেস্ট দলে এরকম স্কিল সেট নিয়ে কেউ ঢোকে না। তাহলে এদের থাকে কেন? এদের থাকে কারণ হচ্ছে স্কিল সেটটা যে জায়গায় ঠিক হয়। এই যে আপনি দেখতেছেন যে ইনকামিং ডেলিভারিতে আমার সমস্যা হচ্ছে, ইনসাইড হয়ে যাচ্ছি, বোর্ড হয়ে যাচ্ছি, নানা রকম প্রবলেম হচ্ছে। এটা কোথায় ঠিক হবে? এটা নেটে ঠিক হবে না। নেটে কোচ হাজারবার ঠিক করে দিবে, হাজারবার বলবে ইওর ফ্রন্ট ফুট শুড বি দেয়ার, এটা সে শুনবে, ওটা নেটে করবে, কিন্তু ম্যাচে করতে পারবে না। কেন পারবে না? কারণ বডির রেসপন্স করার একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে অভ্যাসের দ্বারা তৈরি হয়। এই নিয়ে আজহারউদ্দিনের খুব ভালো একটা ইন্টারভিউ আছে, সে অবশ্য ফিল্ডিং নিয়ে বলছিল। তার একটা ভালো ইন্টারভিউ আছে, আমি অনলাইনেই পড়ছিলাম, আপনারা চাইলে অনলাইনে ঘোটাঘুটি করে দেখতে পারেন যে ফিল্ডিং জিনিসটা কিভাবে একটা মানুষ বেস্টদের মধ্যে যায়। সেটা হচ্ছে যে আপনি একই ধরনের বলে যে বারবার ডাইভ দিচ্ছেন ম্যাচ সিচুয়েশনে, এই করতে করতে আপনার বডি অভ্যস্ত হয়ে যায়। আপনি না চাইলেও বলটা যখন ওইখান থেকে যাবে আপনার শরীর ঠিক ওইখানে লাফ দেবে। এইটাই হচ্ছে স্কিল সেটের মূল ব্যাপার, অভ্যস্ততা। আপনি ম্যাচ কন্ডিশনে ওটা কত বেশি করছেন, কত বেশি সত্যিকারের মুভমেন্ট খেলছেন, কত বেশি কোয়ালিটি উইকেটে ব্যাটিং করছেন, এর উপর নির্ভর করে যে আপনার স্কিল সেটটা আদৌ ওই লেভেলে পৌঁছাবে কিনা। এটা নেটে খেললে বোলিং মেশিনের বল খেলে হবে না। বোলিং মেশিনের বলের ক্ষেত্রে আপনি জানেন যে এটা কত ডিগ্রি বা করতে পারে, সুইং করতে পারে, বা এখানে আপনি জানেন এটা আপনার জীবন মৃত্যু পরিস্থিতি না। এখানে আপনি যদি একটা বল ভুলও করেন তাও আপনি নেটে যে 1 ঘন্টা পাওয়ার ওটা পাবেন।
কিন্তু আর না পাইলেই বা কী হয়েছে, আপনারা তো কেউ মারবে না। কিন্তু ম্যাচ সিচুয়েশনে যদি আপনি ওই একই ধরনের ডেলিভারি বারবার খেলেন, তাতে যেটা হবে যে প্রত্যেকবার ম্যাচ সিচুয়েশনে আপনি ভুল করছেন মানে আউট হয়ে গেছেন। তখন আপনার নামের পাশে সিজন শেষে আর ৮০০ রান দেখা যাবে না। ফলে আপনি আর ন্যাশনাল টিমে চান্স পাবেন না। এই যে নিজের জীবন বাঁচাইতে বারবার ওইখানে আপনি ওই শটটাই প্রপার শটটা খেলতেছেন, আপনার পাটাকে প্রপার জায়গায় নিচ্ছেন। প্রকৃতপক্ষে আপনি যেদিন টেস্ট খেলতে গিয়ে কেমার রোচের ওই বলটায় ওই একই জায়গায় যাবেন, আপনার পাটা জায়গায় চলে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না, বাকিটা আপনার ব্যাপার। আপনারা সাইকেল চালাচ্ছেন কেউ, মোটর সাইকেল চালাচ্ছেন, আপনারা কি ক্লাস কতটুকু চাপতে হবে, গিয়ার কখন চেঞ্জ করতে হবে, ব্রেক কখন ধরতে হবে, এগুলো ভেবে ভেবে করেন? কেউ করে না। আমি টুকটাক চালাইছি, ১০-১৫ বছর চালাইছি, আমি জানি যে কেউ এটা ভাবে না। বা সাঁতার কাটা, আপনি কি জেনে শুনে হাত এরকম এরকম করেন? করেন না। এটা শৈশব থেকে আপনার ভিতরে যে অভ্যস্ততা তৈরি হয়েছে, ওইটা আপনাকে ওই স্কিলটার ওই লেভেলে নিয়ে গেছে। যে কোনো জায়গায় আপনি ওই প্রবলেমের মুখোমুখি হবেন, আপনার শরীর ওরকম করতে থাকবে। তার মানে বুঝতেছেন, স্কিল মানে শুধু এজ লেভেলে কিছু শিখে এসে সরাসরি বাজে যাচ্ছে তাই ক্রিকেট খেলে, যাচ্ছে তাই ফার্স্ট ক্লাস খেলে ন্যাশনাল টিমে ঢুকে যাওয়ার না। ওই স্কিল কোনো কাজে লাগে না। আপনাকে সারা পৃথিবীর ট্র্যাডিশন এবং সারা পৃথিবীর শিক্ষা হচ্ছে মূলত কোয়ালিটি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে, সিজনের পর সিজন, ম্যাচের পর ম্যাচ। তারপরে আপনি ওই স্কিল সেট পাবেন। এই স্কিল সেট কিছু লোকের হয়তো দৈব শক্তি থাকতে পারে, সচিন তেন্ডুলকার, ডন ব্র্যাডম্যানের মতো, বাকিদের অর্জন করতে হয়। তাহলে দেখলেন যে প্রথমেই আমরা যে প্রবলেমটার কথা বলছি স্কিল সেট, সেটার সঙ্গে এই প্রস্তুতি মানে ঘরোয়া ক্রিকেটের একটা ব্যাপক সম্পর্ক আছে। ২ নাম্বার আমরা যে পয়েন্টটা বলছি, মনে হচ্ছে না অলরেডি ওই পয়েন্টটা আলোচনা করে ফেলছি? ওই পয়েন্টটার সঙ্গে ইসের ঘরোয়া ক্রিকেটের কী সম্পর্ক, মানে যেটাকে আমি প্রস্তুতি বলতেছি, হ্যাঁ ধরে ফেলছেন। ওইটাও আসলে ওই যে সাইকোলজিক্যাল যে ত্রুটির কথা বলতেছি, সাইকোলজিক্যালি ফিট না আমি দাবি করতেছি, সেটাও আসলে ঘরোয়া ক্রিকেট আপনি যত বেশি খেলবেন, যত বেশি কোয়ালিটি ঘরোয়া ক্রিকেট খেলবেন, যত বেশি স্ট্রাগলিং পিরিয়ড পার করবেন, তত বেশি আপনি ওইটা শিখতে পারবেন। ওইটাও আসলে আপনাকে মনস্তত্ত্ববিদ এনে গুলিয়ে যদি খাওয়ানো হয়, পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস সাইকোলজিস্ট এনে আপনার আমি ব্যাগে বাঁধে দিতে পারি। আপনার এই যে প্রতিভাধর খেলোয়াড়, তাদের ব্যাগে বাঁধে দিতে পারি, যদি আপনারা ফান্ডিং করেন। তো তারপরেও এরা সাইকোলজিক্যালি ওই ফিটনেস পাবে না। কারণ কি? কারণ হচ্ছে ম্যাচ সিচুয়েশনে বারবার তাদের ওই ডিসিশন মেক করতে হয় না। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আপনি যদি দেখেন, বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়, সেখানে আপনি মোটামুটি ব্যাট চালাইতে পারেন, পাড়ার ক্রিকেট খেলতে পারেন। আমি আপনার কথা দিচ্ছি, আপনি এক সিজন বাংলাদেশে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন, গোটা ২ সেঞ্চুরি পেয়ে যাবেন। আর এরা তো কয়েক সিজন ধরে খেলে, ফলে ৮টা-১০টা সেঞ্চুরি পাইতে সমস্যা হয় না। এই সিজনেও আমি খেয়াল করতেছি আমাদের একজন ব্যাটসম্যান যে টেস্টে কখনোই নিজেরে প্রুভ করতে পারে নাই, তার অ্যাভারেজ ২০-এরও বোধহয় নিচে, সে এই সিজনে অলরেডি যে কটা ম্যাচ খেলছে সব কটা 50+ ইনিংস খেলে ফেলছে। বুঝতে পারতেছেন যে কেন ঘটে এটা? কারণ হচ্ছে এখানে বল মুভ করে না, এখানে বল টার্ন করে না, এইখানে বোলারের কিচ্ছু করার থাকে না। বোলারদের জন্য একবারে বদ্ধভূমি। ও এই জায়গায় ব্যাট করতে এবং রান করতে কিচ্ছু লাগে না। ফলে ওকে ওই স্কিলের যেমন পরীক্ষা দেওয়া লাগে না, সেই একই রকম ওই ডিসিশন মেকও করা লাগে না। সে আন্দাজের উপরে চালায় যাইতে থাকে। চালাইতে থাকলে লাগতে থাকে। লাগে আর বাউন্ডারি হয়, লাগে আর রান হয়। ফলে একজন ২২৬, ২৪৬ রান এরকম নানা রকম ইনিংস খেলে, মৌসুমে ৮০০-৯০০ রান করে ফেলে, করে জাতীয় দলে আসে, আসার পরে আমরা দেখি এই চিত্র। তার মানে বুঝতে পারতেছেন ৩টা সমস্যা আসলে সমস্যা একটা। এতক্ষণে মজার জায়গায় চলে আসছি। সেটা হচ্ছে ৩টা সমস্যা বলছি না শুরুতে, ওইটা একটা ফাঁকি দিছি। আপনাদের 3টা সমস্যা বলে কনটেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যা আসলে একটা, সেটা হচ্ছে কোয়ালিটি ডোমেস্টিক ক্রিকেট। যতক্ষণ এটা আমরা উপহার দিতে না পারবো এই ক্রিকেটারদের আপনি মারতে পারেন, গালি দিতে পারেন, এদের জন্য বিশ্বের সবচেয়ে দামি কোচরা এনে হাজির করতে পারেন, বিশ্বের সবচেয়ে বড় মনস্তত্ত্ববিদরা এনে হাজির করতে পারেন, কিচ্ছু হবে না। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, কিচ্ছু হবে না। স্কিল সেট ভালো করতে গেলে, মনস্তত্ত্ব ভালো করতে গেলে আপনাকে টানা মৌসুমের পর মৌসুম ভালো ক্রিকেট খেলতে হবে, কোয়ালিটি ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে। সেই জিনিসটা যেদিন এনশিওর করতে পারবেন, সেদিন আর আমাদের সমালোচকরা ক্লান্ত হবে না। কখনো ভালো বলবে, কখনো খারাপ বলবে, দুইটারই সুযোগ থাকবে। তো যাই হোক, আমার এইসব বকবকানি, আমার ধারণা অর্থহীন। হয়তো আপনারা ২-৪ জন দেখেন, দেখে ভাবেন যে দাদা ভালো ভালো কথা বলছে, জ্ঞানী মানুষ, ওইটুকুই লাভ হয়। আর তো আর কেউ শোনেও না। মানে উৎপল শুভ্রর কথা শোনে না, তারেক মাহমুদের কথা শোনে না, আজাদ মজুমদারের কথা শোনে না, দেবব্রতর কথা শুনতে তাদের দায় ঠেকছে। ওয়াসিম আকরাম, সচিন তেন্ডুলকাররা কতবার বলছে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটা ভালো করা দরকার, তাই কেউ শোনে নাই। তো এখন ফারুক ভাই নতুন বোর্ডটা আসছে, ভাবছিলাম যে এবার হয়তো এসেই তারা প্রথম যে জিনিসটায় ফোকাস করবে, সেটা হচ্ছে ডোমেস্টিকের উইকেট, ডোমেস্টিকের ইয়ে
তা না দেখলাম যে কী সব নিয়ে ব্যস্ত হয়ে গেল। অবশ্য আসলে এদের কিছু অসহায়ত্ব আছে, এটা নিয়ে কালকে বা পরশুই একটু কথা বলবো, যে ফারুক ভাই আর ফাহিম ভাই ছাড়া বোর্ডে কেউ নাই, দুইজন মানুষ বোর্ড চালাচ্ছে। সেই জিনিসটা নিয়ে কথা বলবো, তখন বুঝতে পারবেন এই বোর্ডটা আসলে একটা অসহায় বোর্ড। সবাইকে শুভকামনা, আশা করি সমস্যাগুলোর সমাধান হবে।